لبيك اللهم لبيك। পবিত্র হজ লাখো কণ্ঠে লাব্বাইক ধ্বনিতে মুখর হবে আরাফাত ময়দান। চোখের জলে গুনাহ মাফের ফরিয়াদ জানাবেন হাজিরা। ঐক্য শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়। ঈদ উদযাপনে আপন ঠিকানায় ছুটছে মানুষ। লঞ্চে উপচে পড়া ভিড়, ট্রেনেও যাত্রীর চাপ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি। ক্রেতা বিক্রেতার হাত ডাকে সরগরম কোরবানির পশুর হাট। আজ থেকে পুরোদমে বেচাকেনা শুরুর আশা। এবার চামড়া সংগ্রহ নিয়ে সংশয়ে কুষ্টিয়ার ব্যবসায়ীরা। ভোরের সময়ের সঙ্গে আছি আইরিন আয়াত। আজ পবিত্র হজ। মক্কা নগরী থেকে তাবুর শহর মিনায় অবস্থানের পর বাদ ফজর আরাফাতের ময়দানে যাবেন মুসল্লিরা। মিনা থেকে আরিফুর রহমানের রিপোর্ট। শুরু হলো পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। বিশ্বের নানা প্রান্ত থেকে আগত লাখ লাখ হাজি অবস্থান করছেন মক্কার পার্শ্ববর্তী মিনায়। হাজিদের জন্য প্রস্তুত করা হয়েছে অত্যাধুনিক তাঁবু, রয়েছে চিকিৎসা ও নিরাপত্তা ব্যবস্থা সহ প্রয়োজনীয় সব সুযোগ সুবিধা। মিনায় 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন হাজিরা। ইবাদত বন্দিগিতে কাটাবেন সারা রাত। নবীজির সুন্নত অনুসারে আজকের দিন মিনায় অবস্থান করে 5 ওয়াক্ত নামাজ আদায় করা এবং রাত যাপন করা হজের অন্যতম সুন্নাহ। ফজরের পর মিনা থেকে আরাফাতের ময়দানের দিকে রওনা হবেন তারা। সেখানে দুপুর থেকে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন। তওবা করা, কান্না আর দোয়ার মধ্য দিয়ে হজের সময় অতিবাহিত করবেন তারা। আরাফাতের দিনেই হজের খুতবা প্রদান করা হবে। আরাফাতে জোহর ও আসর নামাজ একসঙ্গে পড়বেন হাজিরা। এরপর রওনা হবেন মুজদালিফার উদ্দেশ্যে। সেখানে রাত কাটাবেন খোলা আকাশের নিচে। সৌদি হজ মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর হজে অংশ নিচ্ছেন 20 লাখের বেশি মুসল্লি। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। এদিকে মিনা থেকে আরাফার ময়দানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন লাখো হাজি। এই দিনটির রয়েছে ঐতিহাসিক ও আধ্যাত্মিক অনন্য গুরুত্ব। এখানেই বিদায় হজের ভাষণ দিয়েছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ 8 জিলহজ। এই দিনকে বলা হয় ইয়ামুত তারবিয়া, অর্থাৎ পানি সংগ্রহ ও প্রস্তুতির দিন। এই দিনটিতে হজ যাত্রীরা মক্কা থেকে মিনায় এসে অবস্থান করেন। নবীজির সুন্নত অনুসারে আজকের দিন মিনায় অবস্থান করে 5 ওয়াক্ত নামাজ আদায় করা এবং রাত যাপন করা হজের অন্যতম সুন্নাহ। হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 জিলহজ মিনায় গমন করে সেখানে জোহর, আসর, মাগরিব, এশা এবং 9 জিলহজ ফজরের নামাজ আদায় করেন। এরপর আরাফার উদ্দেশ্যে রওনা হন। মিনা মূলত একটি উপত্যকা, যেখানে লাখো তাঁবুতে হাজিরা অবস্থান করেন। শৃঙ্খলা, ধৈর্য এবং ইবাদতের চর্চা দেখা যায় এখানে। কেউ নামাজে, কেউ কোরআন তেলাওয়াতে, আবার কেউ বা পরের দিনের আরাফার দিনের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন। মিনায় অবস্থান শুধু একটি রাত কাটানো নয়, এটি রুহানি যাত্রার সূচনা ও আত্মশুদ্ধির প্রস্তুতি পর্ব। নবীজির ভাষ্যমতে হজ হলো ইবাদত, নিয়ম, ধৈর্য ও নিয়তের সম্মিলন, আর মিনার রাত হলো তার সূচনা। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ। ঈদ উদযাপনে আপন ঠিকানায় ছুটছে মানুষ। ছুটি শুরুর আগে শেষ কর্মদিবসে সদরঘাটে ঢল নামে দক্ষিণবঙ্গের যাত্রীদের। মানুষ বোঝাই করে ছেড়ে যায় একের পর এক ট্রেনও। তবে শিডিউল বিপর্যয় না থাকায় রয়েছে স্বস্তি। এদিকে বুধবার সন্ধ্যার পর সড়কে বেড়েছে যানবাহনের চাপ। কর্মব্যস্ত জীবনকে ছুটি দিয়ে প্রিয়জনের পানে ছুটে চলা শুধু ধর্মীয় উৎসবের জন্য নয়, এ এক পরিবার সামাজিক সম্মেলনের প্রস্তুতি।
শেষ কর্মদিবসের পর শুরু ঈদের ছুটি, তাই সব কাজের ইতি টেনে এখন বাড়ির পানে ছুটে চলা। বুধবার সন্ধ্যা হতেই সদরঘাট লঞ্চ টার্মিনালে দক্ষিণাঞ্চলগামী মানুষের ভিড়। ভোলা, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী সহ বিভিন্ন রুটের যাত্রী আগেভাগেই উঠে যান যার যার লঞ্চে। ছুটে চলে দক্ষিণ অঞ্চলের বিভিন্ন গন্তব্যের পানে। ঈদের ছুটি কাটাতে বেড়াতে যাচ্ছি বাড়িতে, নিজের বাড়ি। আর এক কথা হলো আগে আসছি এই জন্য, কারণ আমাদের এখানে লঞ্চে সিট পাওয়া যায় না। এই জন্য খুব আনন্দ লাগতেছে, ঈদের দিন সবাই একসাথে থাকবো। সন্ধ্যার পর রেলপথের যাত্রীরাও ভিড় করেন কমলাপুর ও বিমানবন্দর স্টেশনে। প্ল্যাটফর্মে ট্রেন আসা মাত্রই হুমড়ি খেয়ে পড়েন সবাই। কমলাপুর থেকেই কানায় কানায় পণ্য থাকায় বিমানবন্দর স্টেশনের যাত্রীদের ট্রেনে উঠতে পড়তে হয় বিড়ম্বনায়। সবচেয়ে বেশি বিপাকে পড়েন প্রসূতি ও শিশু সন্তান সঙ্গে থাকা নারীরা। অনেক আনন্দ লাগছে, আমি যাচ্ছি, আমার ভাইয়া যাচ্ছে, আমার পাপা যাচ্ছে, সবাই মিলে একসাথে ছুটি কাটাবো, মজা করব। মা বাবা ছেলে মেয়ে বউ আছে, এদের সাথে ঈদ করার মজা আলাদা। অনেক দিন ধরে অনেকের সাথে দেখা হয় না, ওদের সাথেও এখন দেখা হবে। 120 কিলোমিটারে আমরা দ্রুত বেগে চলে যাচ্ছি, আর সময় ক্ষেপণ করার দরকার হচ্ছে না। ট্রেনে এত দ্রুত নদী পার হয়ে আমরা চলে যাচ্ছি। উত্তরবঙ্গগামী যে কোনো যাত্রী আমরা রয়েছি তাদের জন্য একটা পরম পাওয়া। সড়ক পথেও বেড়েছে গাড়ির চাপ। মহাসড়ক যানজট মুক্ত রাখতে হাইওয়ে পুলিশের সঙ্গে কাজ করছে সেনাবাহিনীও। তবে সন্ধ্যার পর গাজীপুরে যানজট তৈরি হয় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এবার কোরবানির পশুর হাটের খবর। রাজধানী সহ সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ছোট ও মাঝারি আকারের চাহিদা বেশি থাকলেও ক্রেতা কম বড় গরুর। এই মুহূর্তে মোহাম্মদপুরের বসিলা পশুর হাটে আছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ। সরাসরি যাচ্ছি তার কাছে। শুভ, দিনটি পেরোলে আর মাত্র একটা দিন রয়েছে, শেষ মুহূর্তের বলা চলে কিন্তু কেনাবেচা চলছে। আমি আছি এই মুহূর্তে রাজধানীর বসিলা পশুর হাটটিতে। এখানে আমার পেছনে বেশ কয়েকটি ট্রাক রয়েছে এবং গরু এখানে আমরা দেখতে পাচ্ছি। সেই ট্রাকগুলোতে গরু কিন্তু এখনো গরু আনা হচ্ছে। গতকাল রাত থেকে দেখা গিয়েছে যে এই হাটটিতে কিন্তু ক্রেতা সমাগম বেশ লক্ষ্য করা গিয়েছে। তবে তাদের যে কাঙ্ক্ষিত দাম, অনেকের অভিযোগ বেশি দাম, অনেকে আবার বলছেন যে না, এক কথায় তাদের নিয়ন্ত্রণে আছে। এক কথায় যদি বলা যেতে পারে যে ক্রেতাদের একটা মিশ্র প্রতিক্রিয়া এখানে লক্ষ্য করা যাচ্ছে এই দামের ক্ষেত্রে। তবে অনেকেই পছন্দ করে গরু নিয়ে বাড়িতে ফিরতে আনন্দের সাথে হাসি মুখে এই বাড়ি ফিরতে পেরেছেন। আবার অনেকে কিন্তু এখন তো ভোর 6টা আসলে বাজছে, ভোরবেলাও কিন্তু চলে এসেছেন গরু কেনার জন্য। অনেকে আমরা সাথে কথা হয়েছে, তারা যেমনটা বলেছেন রাত 11টার সময় এসে ভোর 6টার দিকে গরু নিয়ে বাড়ি ফিরেছেন। এক কথায় গরু যেহেতু একটা কোরবানির জন্য পশু, একটা পছন্দ, একটা সবকিছু দেখে শুনে বিবেচনা করে আসলে নিতে হয়, যেগুলো আসলে সময় নিয়ে থাকছেন তারা। তবে এই হাটটিতে কিন্তু আমরা পুরো হাট আমরা ঘুরে দেখেছি। হাটটিতে বেশ ভালো কিন্তু গরু এখানে উঠেছে এবং ক্রেতারাও বলছেন যে না, তাদের পছন্দের মতো এখানে গরু রয়েছে। তবে তারা দেখছেন, অনেকেই বলছেন দেখছেন, দেখার পরে, জানার পরে, শোনার পরে আসলে তারা বলবেন, কিনবেন বলে আসলে আশা করছেন। সবকিছু মিলে যদি বলা যায় যে আর যেহেতু বাকি আজকের দিন পেরোলে আরেকটি দিন বাকি রয়েছে, যে কারণে আসলে রাজধানীর মানুষ কিন্তু গরু রাখার একটা অসুবিধা, গরু রাখার সমস্যার কারণে অনেকে একটু দেরি করেই আসলে গরুগুলো কিনছেন। বা এক কথায় যেহেতু আজকের রাতটি পেরোলে শুক্রবারের দিন, কালকে কিন্তু একটা বড় চাপ আশা করছেন এসব বিক্রেতারা। বেশিরভাগই কিন্তু আমরা দেখেছি যে 70 থেকে 2 লাখ টাকার গরু যেগুলো রয়েছে, সেই গরুগুলোর চাহিদা প্রতিবারের মতন এবারও রয়েছে। এবং এই সকল যে গরুগুলো রয়েছে, যেমন আমরা যে গরুটি এখন আমরা দেখতে পাচ্ছি সামনে, সেই গরুটি কিন্তু 1,90,000 টাকা রেখেছেন এই যে গরু ব্যাপারী রয়েছেন, তিনি আসলে এই গরুটির দাম রেখেছেন 1,90,000 টাকা। তবে ক্রেতারাও আসছেন, কেউ এই গরুর দাম বলছেন 1,50,000, কেউ বলছেন 1,20,000। আসলে যতক্ষণ পর্যন্ত তাদের কাঙ্ক্ষিত যে দাম সেটি না আসা পর্যন্ত কিন্তু ব্যাপারী যেমন ছাড়ছেন না,
ক্রেতাও কিন্তু তাদের পছন্দের দাম পাওয়া না পর্যন্তও কিনছেন। এক কথায় কিন্তু বেশ দর কষাকষি চলছে এই হাটগুলোতে। সকাল বলে আসলে মনে হচ্ছে না যে এখন ভোর 6টা, এখন যেন একটা বড় বেলাই হয়ে গেছে এমনটা একটা পরিবেশের এখানে সৃষ্টি হচ্ছে। রাতভর তো একটা হাটে কেনা বেচার একটা সমাগম ছিল সাধারণ মানুষের। ভোরবেলাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানুষের উপস্থিতি বেশ আসছেন। তারা তাদের পছন্দের গরুগুলো আসলে দেখে শুনে বুঝেই কিন্তু কেনার চেষ্টা করছেন। সবকিছু মিলিয়ে যদি বলতে চাই, এই ছিল আমার কাছে রাজধানীর মোহাম্মদপুর বছিলা হাট থেকে সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর মোহাম্মদপুর বছিলা গরুর হাট থেকে। ভোরের সময় আরও থাকছে মাদক কারবারে ওষুধের দোকানে রাখা হয় 3 বস্তা টাকা। অভিযোগের তীর শীর্ষ সন্ত্রাসী বুনিয়া সোহেলের দিকে। জেনেভা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে আটক 5। ঈদে মাদক কারবারে ওষুধের দোকানে রাখা হয় 3 বস্তা টাকা। জেনেভা ক্যাম্পে একটি ফার্মেসি থেকে উদ্ধার করা হয় প্রায় 2.5 কোটি টাকা। দোকানির দাবি, মোহাম্মদপুরের শীর্ষ মাদক কারবারি বুনিয়া সোহেল ভয় দেখিয়ে টাকাগুলো তার দোকানে রেখে যান। এ ঘটনায় অভিযান চালিয়ে 5 জনকে আটক করেছে যৌথ বাহিনী। প্রতিবছর ঈদে সক্রিয় হয়ে ওঠে অপরাধীরা। রাজধানীর নিরাপত্তায় নেওয়া হয় বাড়তি ব্যবস্থাও। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে অভিযান চালায় যৌথ বাহিনী। মাদকের হটস্পট হিসেবে পরিচিত পুরো ক্যাম্পটি ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় একটি ফার্মেসি থেকে নগদ 3 বস্তা টাকা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে দোকানি ইসহাক দাবি করেন, মোহাম্মদপুরের শীর্ষ মাদক কারবারি বুনিয়া সোহেল ভয় দেখিয়ে 3 বস্তা টাকা তার দোকানে রেখে যায়। মাদকের কিছু নাই স্যার, আমি শুধু আমার মেডিসিনের দোকান ব্যবসা করি। আমাকে ভয় দেখায় টাকা রেখে গেছে, রাখো স্যার। মেলা ফেরার ভয় দেখাচ্ছে, তুমি এখানে থাকতে পারবে না, দোকান নিয়ে চলে যেতে হবে। আমার সাথে কোনো সম্পর্ক নেই, আমি এলাকায় থাকি, এই সম্পর্ক। 3 বস্তায় প্রায় 2.5 কোটি টাকা ছিল বলে জানায় যৌথ বাহিনী। এবারের ঈদে লম্বা ছুটিতে ব্যাংক বন্ধ থাকায় মাদক কারবারের জন্য টাকাগুলো সেখানে রাখা হয় বলে জানিয়েছে তারা। ঈদে যেহেতু ব্যাংক বন্ধ থাকবে, তো এই কারণে তারা এই টাকাটা মাদক কেনা বেচার জন্য এনেছিল। যাকে ধরেছে দোকানদার, ওষুধের দোকানদার, উনি বলেছেন যে এটা বুনিয়া সোহেলের টাকা। প্রাথমিকভাবে ধরে নিচ্ছি যে এটা বুনিয়া সোহেলের টাকা, সেই হিসেবে আমরা জব্দ তালিকা তৈরি করেছি। অভিযানে বিভিন্ন ধরনের মাদক সহ 5 জনকে আটক করা হয়েছে। ঈদে অপরাধ ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে। শুধু টাকা ছিল না, এখানে মাদক এবং সন্ত্রাস কার্যক্রম। আপনারা কিছুদিন আগে দেখেছেন যে মোহাম্মদপুরে 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ বা এইসব নিয়ে আমরা পর্যালোচনা করেই আমরা এরকম একটা বড় অপারেশন করার প্ল্যান করেছিলাম। গত বছরের অক্টোবরে বুনিয়া সোহেলকে সিলেট থেকে গ্রেফতার করেছিল র্যাব। সময় সংবাদ, ঢাকা। ইটলির স্বপ্নে বছর 1.5 আগে পাড়ি জমিয়েছিলেন দেশের বাইরে, কিন্তু লিবিয়ায় অন্ধকার বন্দিশালায় থেমে যায় সেই স্বপ্ন। 42 লাখ টাকা মুক্তিপণ দিয়েও শেষ রক্ষা হয়নি চুয়াডাঙ্গার আলমডাঙ্গার জুনায়েদ হাসান প্লাবনের। মাফিয়াদের নির্মম নির্যাতনে নিভে গেছে তার জীবন প্রদীপ। স্থানীয়রা বলছেন, মানব পাচার চক্রের প্রলোভনে নিঃস্ব উপজেলার অনেক যুবক। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। মাহফুজ মামুনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে থাকছে রিপোর্ট। পরিবারের আর্থিক সংকট কাটাতে 2024 সালের ফেব্রুয়ারিতে ইতালির উদ্দেশ্যে যাত্রা করেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গার জমশেদারের ছেলে জুনায়েদ হাসান প্লাবন। অবৈধ পথে লিবিয়ায় গিয়ে আটকে যান মাফিয়া চক্রের হাতে। এরপর টানা নির্যাতন করে ভিডিও পাঠানো হতো পরিবারকে। 42 লাখ টাকা মুক্তিপণ দিয়েও রক্ষা হয়নি জুনায়েদের। সম্প্রতি পরিবারের কাছে খবর পাঠানো হয় প্লাবন আর বেঁচে নেই। স্থানীয়দের অভিযোগ, একটি মানব পাচার চক্র আলমডাঙ্গায় কাজ করছে। তাদের প্রলোভনে ফাঁদে পা দিচ্ছেন উপজেলার অনেক যুবক। এই ঘটনায় এরই মধ্যে থানায় মামলা করেছেন প্লাবনের স্বজনরা। দালালের সাথে আমাদের যেভাবে কন্ট্যাক্ট হয়েছিল তার থেকে আমরা বহুগুণ টাকা বাড়িয়ে দিয়েছি। তাকে মেরে ফেলা হয়েছে নাকি সে অসুস্থ অবস্থায় মারা গেছে আমরা সেটাও জানি না। সরকারের কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি, আমার ভাই লাশটা যেন আমরা দেখতে পারি, ফিরিয়ে আমার ব্যবস্থা করে দেয়। সরকারের কাছে আমাদের আবেদন একটাই, আমার সন্তানটা বাড়ি যে করে ফেরত দিয়ে মরা মুখটা একটু দেখতে পারবো। প্লাবন সহ বাকি অন্য বন্দী বাংলাদেশিদের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আবেদন করার কথা জানায় উপজেলা প্রশাসন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে যদি প্লাবন সত্যি মারা গিয়ে থাকে, আমরা তাদের সাথে যোগাযোগ করে সেই লাশটি আমরা আনার ব্যবস্থা করব এবং পাশাপাশি যারা এখন বন্দী অবস্থায় আছে
তাদেরকেও আমরা যোগাযোগ করে কিভাবে যত দ্রুত সম্ভব তাদেরকে দেশে ফিরিয়ে আনা যায় সেজন্য আমরা পরবর্তী যোগাযোগ করব। এই ঘটনায় ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পুলিশ। তবে প্লাবনের স্বজনদের করা মামলায় এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। ভোর সময় আরো থাকছে। বাজেটে 100 কোটি টাকা বরাদ্দের প্রস্তাবে খুশি তরুণ উদ্যোক্তারা। বাড়ছে ঋণ সীমা ও অর্থের সঠিক জটিলতা নিরসনের দাবি, বেকারত্ব কমার আশা বিশ্লেষকদের। নতুন বাজেট একমুখী ও অংশগ্রহণহীন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী। গুলশানের সংবাদ সম্মেলনে তিনি বলেন, বৈষম্যহীন সমাজের আকাঙ্ক্ষার প্রতিফলন নেই বাজেটে। এদিকে বাজেটকে আমলাতান্ত্রিক কাঠামোর পুনরাবৃত্তি হিসেবে অভিহিত করেছে গণসংহতি আন্দোলন ও গণ অধিকার পরিষদ। অন্তর্বর্তী সরকার ঘোষিত বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। বাজেটকে একমুখী এবং অংশগ্রহণহীন অভিহিত করে আমির খুসরো বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে বাজেট পেশ করলে নতুন চিন্তার প্রতিফলন ঘটত। ন্যূনতম জাতীয় ঐকমত্য স্থাপনের মাধ্যমে বাজেট প্রণয়ন করবে। যেহেতু সংসদ নাই, নির্বাচিত সরকার নাই, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত নিতে পারে, কিন্তু সেই সুযোগটি কাজে লাগানো হয়নি। বাজেট প্রণয়ন একমুখী, অংশগ্রহণহীন ও গতানুগতিক ধারার হতো নতুন চিন্তার প্রতিফলন ঘটত। জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠনের পর প্রথম 180 দিনের মধ্যে আমাদের লক্ষ্য ও পরিকল্পনা নির্বাচনের আগেই নির্ধারণ করা হবে। এদিকে একই ইস্যুতে আলাদা সংবাদ সম্মেলন করেছে গণসংহতি আন্দোলন এবং গণ অধিকার পরিষদ। এবারের বাজেটেও বিদেশ নির্ভরতা কমানো যায়নি। দুর্ভাগ্যবশত আমরা দেখছি যে বাজেট সেই গতানুগতিক এবং পুরনো চিন্তার একেবারে ধারাবাহিকতা। বাজেটে শিক্ষা ও চিকিৎসা খাতে বরাদ্দ কমানোই ক্ষোভ জানায় গণ অধিকার পরিষদ। শিক্ষা খাতে 20% বরাদ্দের দাবি জানায় দলটি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। প্রথমবারের মতো জাতীয় বাজেটে উদ্যোক্তা তৈরিতে 100 কোটি টাকা বরাদ্দের প্রস্তাবে তরুণরা। ক্ষুদ্র ও মাঝারি খাতে উদ্যোক্তা বাড়াতে আরও 1000 কোটি টাকা ঋণ বিতরণের পরিকল্পনাও রয়েছে সরকারের। এই সিদ্ধান্তকে সময় উপযোগী বলছেন উদ্যোক্তারা। বেকারত্বের হার কমাতে এসব কর্মসূচি ভূমিকা রাখবে বলে আশা বিশ্লেষকদের। ফরহাদুর রহমানের রিপোর্ট। 2018 সালে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন থেকে 2024 সালের জুলাই অভ্যুত্থান, যার মূল ছিল চাকরি ক্ষেত্রে বৈষম্য দূর করা। 30 সালের মধ্যে সকল নাগরিককে সেই সমতার বাংলাদেশে আত্মকর্মসংস্থান ও চাকরির সুযোগ বাড়াতে আগামী অর্থবছরের বাজেটে প্রথমবারের মতো তরুণ উদ্যোক্তাদের জন্য 100 কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি খাতে উদ্যোক্তা বাড়াতে করা হয়েছে 1000 কোটি টাকা ঋণ বিতরণের পরিকল্পনা। তরুণ উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে 100 কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করার প্রস্তাব করছি। সরকারের এমন সিদ্ধান্তকে সময় উপযোগী বলছেন উদ্যোক্তারা। তবে অর্থের সঠিক ব্যবহার ও ঋণ বিতরণে জটিলতা দূর করার দাবি তাদের। এমন অনেক উদ্যোক্তা আছে যারা নতুন করে শুরু করছে, কিন্তু জাস্ট ফান্ডিং এর জন্য তারা করতে পারছে না। আমাদের বাজেটে যে 100 কোটিটা হলো, এটা আমি মনে করি খুবই ভালো একটা উদ্যোগ হয়েছে। এন্টারপ্রেনারদের শুধুমাত্র নিজেদের প্রফিট চিন্তা করলে হবে না, বিকজ দে আর গেটিং ট্রেনিং ফর দ্য গভর্নমেন্ট, সো তারা কান্ট্রিকে কি দিচ্ছে ইন রিটার্ন সেটা গভর্নমেন্টকে মনিটরিং করতে হবে। সরকারের এই উদ্যোগটা বেশি প্রচার প্রসার করা উচিত এবং অনেক বেশি কি ট্রেনিং এর ব্যবস্থা করা উচিত। যতটুকুই অ্যালোকেট করা হয়েছে ওটার ডিসবার্সমেন্টটা যাতে প্রপারলি হয়, যারা জেনুইন উদ্যোক্তা তারা যাতে প্রপারলি পায়। এসএমই উদ্যোক্তাদের শক্তিশালী করে দেশের অর্থনীতিকে গাথার এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বলছেন এই উদ্যোগের সুষ্ঠু বাস্তবায়নে বেকারত্বের হার কমবে। আমাদের এসএমই খাতের জন্য বিশেষ ফান্ড তৈরি করা উচিত, করে ওরে দেওয়া যায় তুমি দাঁড়াও, দাঁড়াইলে আমি তখন রেভিনিউ পাবো। লক্ষ লক্ষ বেকার যুবকেরা, তাদের কাজ নাই, তারা হতাশায় ভুগছে, যার একটা রিফ্লেকশন আমাদের 24শে জুলাইয়ের এই আন্দোলনের ভিতর দিয়ে ফুটে উঠেছে, আত্মত্যাগটাও দিয়ে ফুটে উঠেছে। ওইটাকে প্রশমনের, ওইটাকে সম্মান করার, ওইটার প্রতি যথা গুরুত্ব দেওয়ার জন্যেই এই ইয়াং গ্রুপের জন্যে এই স্টার্ট আপ বা এই উদ্যোক্তা ফান্ড গঠন করা উচিত। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সবশেষ শ্রমশক্তি জরিপ অনুযায়ী 2024 সালের 30 ডিসেম্বর পর্যন্ত দেশে বেকার রয়েছেন 26 লাখের বেশি কর্মোপযোগী মানুষ, যা 2023 সালে ছিল 24,60,000। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।
বগি দীর্ঘদিনের পুরনো, রেল লাইনেও সমস্যার অন্ত নেই, তাই গতি কমিয়ে হেলে দুলে চলে ট্রেন। রীতিমতো আতঙ্ক সঙ্গে করে খুলনা থেকে গন্তব্যে যাচ্ছেন রাজশাহী চিলাহাটে বিভিন্ন রুটের যাত্রীরা। তারা বলছেন দিন দিন অনিরাপদ হয়ে উঠছে এই রেলপথ, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। নতুন রেলপথ নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি। নিয়ামুল হোসেন কচুর তোলা ছবিতে আব্দুল্লাহ মামুন রুবেলের রিপোর্ট। খুলনা থেকে রাজশাহী যাওয়ার পথে আফিল গেট এলাকায় এভাবেই হেলে দুলে চলছে কপোতাক্ষ ট্রেন। খুলনা থেকে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় যাওয়ার অন্যতম এবং সহজ মাধ্যম হচ্ছে রেলপথ। প্রতিনিয়ত এ রুটে বাড়ছে যাত্রী, তবে কমছে রেলের সেবার মান। রেলওয়ে বিভাগের তথ্য মতে খুলনা রাজশাহী, খুলনা চিলাহাটি সহ বিভিন্ন রুটে রেল লাইনগুলোর বয়স 50 বছরেরও বেশি। দীর্ঘদিনের পুরনো লাইনের বিভিন্ন অংশে পর্যাপ্ত পাথর না থাকা, মাটি সরে যাওয়া, ফাটল, বক্রতা ও ভারসাম্যহীনতা দেখা দিয়েছে। ফলে এ পথে যাত্রীদের প্রচণ্ড ঝুঁকি নিয়ে চলতে হয়। গত এক বছরে এ রুটে ছোট বড় মিলিয়ে 12টিরও বেশি ট্রেন দুর্ঘটনা হয়েছে। রূপসা যে ট্রেনটা আমি যতটুকু জানি সবচেয়ে ঝাঁকি এটাই বেশি, এবং এত পরিমাণ ঝাঁকি ওখানে অসুস্থ মানুষ থাকলে কোনোভাবে ট্রেনে থাকা সম্ভব না। বাম্পিং হচ্ছে, শুধু দুলছে ট্রেন, এবং এত ক্রসিং যেটা আসলে জার্নিটাকেই মনে হচ্ছে যে অসুস্থতাকর একটা ব্যাপার হয়ে গেছে। যাত্রীরা অনেক আতঙ্কিত থাকে যে কখন ট্রেন লাইনচ্যুত হয়। প্রচন্ড পরিমাণে জোরে আসে, কখনো আবার থেমে যায়, অনেক ঝাঁকি হয়। রেলপথের বিভিন্ন এলাকায় নানা ত্রুটির কারণে বিভিন্ন স্থানে গতি কমিয়ে চলতে হয় চালকদেরও। ফলে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছায় না ট্রেন। রাজশাহী থেকে খুলনা অবধি পর্যন্ত মোটামুটি আমরা 5-6টার মতো রেস্ট্রিকশন মেনে নিয়ে চলে আসতে হয়। ঝুঁকি তো থাকে, ভয় তো কাজ করে রেল লাইন যখন অত্যাধিক ঝাঁকুনি হয়। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে লাইনটির বিভিন্ন অংশে নিয়মিত সংস্কারের পাশাপাশি দৌলতপুর পর্যন্ত রিনিউয়াল সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে পুরো রেলপথে রিনিউয়াল করা হবে। আস্তে আস্তে পুরাটাই যেন রিনিউয়াল করে কংক্রিট স্লিপার এবং লাইনকে আরও ভালো করে করতে পারি, সেই জন্য আমাদের বিভিন্ন পর্যায়ে আলোচনা করেছি এবং লাইন যেন ভালো করা যায় সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। খুলনা থেকে যশোর, চুয়াডাঙ্গা হয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সাগরদাড়ি, কপোতাক্ষ, সীমান্ত, রূপসা সহ এই লাইন দিয়ে অন্তত 10 জোড়া ট্রেন যাতায়াত করে। এর মধ্যে খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাড়ি ট্রেনে গড়ে প্রতিদিন 1000 ও চিলাহাটিগামী ট্রেনে গড়ে প্রতিদিন 800 যাত্রী যাতায়াত করেন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এক সংস্থা কাজ করলে আরেক সংস্থা জানায় আপত্তি, এরপরই ঝুলে গেছে প্রকল্প, মুখ থুবড়ে পড়েছে নগরীর উন্নয়ন। খুলনা সিটি কর্পোরেশন ও সড়ক বিভাগের সমন্বয়হীনতায় বন্ধ সড়ক প্রশস্তকরণ ও সৌন্দর্য বর্ধন কাজ। এতে দীর্ঘদিনের সীমাহীন ভোগান্তিতে যেন নিয়তি মেনে চলেছেন বাসিন্দারা। নাগরিক সমাজের প্রতিনিধিরাও বলছেন দুই সংস্থার সমন্বয়হীনতার খেসারত দিতে হচ্ছে নগরবাসীকে। জনদুর্ভোগের বিষয়টি আমলে নিয়ে দ্রুত কাজ শেষ করার আশ্বাস কর্তৃপক্ষের। আব্দুল হালিমের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন তানজিম আহমেদ। 2 মাস ধরে এভাবে ঢালাইয়ের অপেক্ষায় পড়ে রয়েছে নির্মাণাধীন ফুটওভার ব্রিজের সংযোগ ফুটপথ। মরিচা ধরেছে রডে, সড়কের এক অংশ খুঁড়ে ফেলে রাখায় ভোগান্তিতে সড়ক ব্যবহারকারীরা। খুলনা মহানগরীর গুরুত্বপূর্ণ পিটিআই মোড়ের এমন দশা। সিটি কর্পোরেশনের শুরু করা কাজ মাঝপথে থেমে গেছে সড়ক বিভাগের আপত্তিতে। একই সঙ্গে নকশা জটিলতা সহ বিভিন্ন কারণে বন্ধ 6টি মোড়ের সংস্কার ও সৌন্দর্য বর্ধনের কাজ। সড়ক খুঁড়ে বিভিন্ন স্থানে ইট বালু খোয়া ফেলে রাখায় দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। নাগরিক নেতারা বলছেন দুই বিভাগের সমন্বয়হীনতার খেসারত দিতে হচ্ছে নগরবাসীকে। কাজ বন্ধ থাকার কারণে গাড়ি ঘোড়া ঠিকমতো চলাফেরা করতে পারতেছে না, প্রতিনিয়ত জাম। আমি মাঝে মাঝে রাত্রি 10টা বেজে যাচ্ছে, 10টা 11টা, তখন দেখা যাচ্ছে যাচ্ছে সোজা গ্যাট করে গাড়ি ঘুরে দিয়েছে। ঘুরে দেওয়ার কারণে এখানে একটা সমস্যা হয়ে যায়। আমাদের ব্যবসা বাণিজ্য সব শেষ হয়ে যাচ্ছে ভাই, এখন আমরা এর থেকে মুক্তি চাই। জনভোগান্তি বাড়ছে, শুধু তাই নয়, এখানকার ব্যবসা বাণিজ্য, মানুষের চলাফেরা, যাবতীয় বিষয় অর্থনীতির উপর একটা নেতিবাচক প্রভাব পড়ছে। সড়ক বিভাগের আপত্তির কথা স্বীকার করে পরিকল্পনায় কিছুটা পরিবর্তন এনে দ্রুত কাজ শেষ করার উদ্যোগের কথা জানায় সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। কনসালটেশন যারা কাজ করেছে, ড্রয়িং ডিজাইন হিসেবে যারা কাজ করছে খুলনা ইউনিভার্সিটি, তাদেরকে অনুরোধ করা হয়েছে এটাকে রাস্তাকে সরু না করে একটু এদিক ওদিক সরাই যদি ওটাকে করা যায় তাহলে করার জন্য বলা হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ রাস্তা উন্নয়ন ও পুনর্বাসন প্রকল্পের আওতায় 22টি মোড়ের উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনের কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় 10,45 লাখ টাকা। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। ভাঙছে মোংলা নদীর তীর, এরই মধ্যে বিলীন বাগেরহাটের মোংলা পৌরসভার একমাত্র খেয়াঘাট।
পাশে আরেকটি ঘাট নির্মাণ করা হলেও অবকাঠামো সমস্যায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ। মাহমুদ হাসানের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে রিপোর্ট। বাগেরহাটের মোংলা পৌরসভা সংলগ্ন মোংলা নদীর তীর ভাঙছে ধীরগতিতে। প্রায় 2 মাস আগে নদী গর্ভে চলে যায় পৌরসভার একমাত্র খেয়াঘাট। পাশাপাশি মাটি সরে যাচ্ছে ঘাটটির আশপাশের 4 থেকে 5 কিলোমিটার বেড়ি বাঁধের। গত মাসের মাঝামাঝি ঘাটের অন্তত 200 মিটার দূরে একটি অস্থায়ী খেয়াঘাট নির্মাণ করে পৌর কর্তৃপক্ষ। তবে নতুন ঘাটে প্রয়োজনীয় ব্যবস্থাপনা না থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা, আহত হচ্ছেন যাত্রীরা। সমস্যা সমাধানে শীঘ্রই পদক্ষেপ নেয়ার দাবি তাদের। বোট বাজার লাগে, আরেকটা বোট বাজার লাগে, তারপর যাত্রী পারাপার করা লাগতেছে। বর্তমানে গাড়ি উড়ে নামানোর জন্য ঝামেলা, বিভিন্ন আইটেমে আমাদের ঝামেলা পড়ে যাচ্ছে, ঘুরে পড়তেছে, উঠতে পারতেছে না। ট্রলারের জন্য আইসা ভিড়েই দিলে তারপরও যাতায়াতের জন্য অনেক দুর্ভোগ হচ্ছে। ছাউনি নাই, দাঁড়ানোর কোনো স্থান নাই, যাত্রীরা পড়েও যায়। পল্টন থাকলে আর এই সমস্যাগুলো থাকতো না। ঘাটের অবস্থা পরিবর্তন করার জন্য যে ফান্ডটি এসেছে, সেই ফান্ড দিয়ে যাতে দ্রুত এই কাজটি করা যায় এবং মানুষের এই দুর্দশা খুব দ্রুত যাতে কাটে, সেজন্য আমরা অনুরোধ করেছি। মোংলা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় পৌর কর্তৃপক্ষ। মামার ঘাটের সামনেই যে একটা জলাশয় আছে, যেটি বন্দরের মালিকানাধীন, ওই জলাশয়টি ভরাট করা না গেলে আসলে এই ভাঙনটা হয়তো রোধ করা যাবে না। চিঠিটি আমরা রেফারেন্স হিসেবে নিয়ে বন্দর কর্তৃপক্ষ বরাবর আমরা পৌরসভা থেকে একটি পত্র প্রেরণ করেছি, যেন সেই জলাশয়টি ভরাটের ব্যবস্থা করা যায়। দীর্ঘদিন বন্ধ থাকার পর মোংলা বন্দরের সঙ্গে সারা দেশের নৌ চলাচল স্বাভাবিক রাখতে 2014 সালে 31 কিলোমিটার দীর্ঘ মোংলা ঘোষিয়াখালী নৌপথটি চালু করা হয়। সময় সংবাদ, মোংলা। সুন্দরবনে চলছে মাছ ধরা ও পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা। এতে বেকার হয়ে পড়েছেন সাতক্ষীরার উপকূলের জেলেরা। এ সময় খাদ্য সহায়তার দাবি তাদের। মৎস্য বিভাগ বলছে এ বিষয়ে মাঠ পর্যায়ে কাজ চলছে। মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য এবং আমিনুর গাজী সবুজের ছবি নিয়ে রিপোর্ট। মৎস্য প্রজনন মৌসুম কার্যকরে 1 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত 3 মাস সুন্দরবনে মৎস্য আহরণ ও পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। কার্যকর করতে রেঞ্জের সব স্টেশনের কর্মকর্তা ও বনরক্ষীদের নির্দেশনা দেয়া হয়েছে। সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে জেলেদের উপার্জনের একমাত্র উৎস সুন্দরবনে মাছ শিকার। তবে মাছ ধরার নিষেধাজ্ঞায় দুশ্চিন্তায় পড়েছেন তারা। সমুদ্রগামী জেলেরা সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞাকালে সরকারের খাদ্য সহায়তা পেলেও সুন্দরবনগামী জেলেদের মেলে না কোনো সাহায্য। গাঙের পাশ বন্ধ, আমাদের সংসার চালানোর জন্য খুব কষ্ট হচ্ছে। 2-3 মাস হলো আমাদের মাছ ধরা বন্ধ, তা আমরা খাবো কি? বাচ্চাদের একটা ঈদের সময় একটা ভালো জিনিসপত্র দিতে হয়, তাও দিতে পারতেনি। এই যে একটা কোরবানি, আমরা কোনো গোশও জটবে না, কোনো সীমাইও জটবে না। বন বিভাগ বলছে জেলেদের খাদ্য সহায়তার জন্য একটি তালিকা পাঠানো হয়েছে। আর মৎস্য বিভাগ জানায় বন ও মৎস্য মন্ত্রণালয় যৌথভাবে এ বিষয়ে ব্যবস্থা নেবে। এখানকার ম্যাক্সিমাম লোকজন সুন্দরবনের উপর নির্ভরশীল। আমি আশা করি যে তাদেরকে 3 মাসের যে আলাদাভাবে তাদেরকে যে 3 মাস চলার জন্য তাদের যে খরচটা আমি মনে করি দেওয়া উচিত। বন বিভাগের সাথে বন মন্ত্রণালয়ের সাথে মৎস্য মন্ত্রণালয়ের একটা আলোচনার পর্যায়ে রয়েছে এবং এটা ফাইনালাইজ হয়নি এখনো পর্যন্ত, যে কারণে সেই জেলেদেরকে আমরা দিতে পারছি না এবং বিভাগ থেকেও হয়তো এখনো দেওয়ার মতো অবস্থা তৈরি হয়নি। মৎস্য বিভাগের তথ্য মতে সাতক্ষীরায় সুন্দরবনগামী নিবন্ধিত জেলের সংখ্যা 49,000। তবে অনিবন্ধিত জেলে সহ এই সংখ্যা 1 লাখ ছাড়িয়ে যাবে জানান স্থানীয় জেলেরা। সময় সংবাদ, সাতক্ষীরা। ভোরের সময় আরো থাকছে ঈদ উল আজহার লম্বা ছুটিতে পর্যটন বরণে প্রস্তুত কক্সবাজারে। নতুন সাজে সাজছে সাগর পার। 80% রুম আগাম বুকিং। নিরাপত্তায় থাকছে বাড়তি নজরদারি। প্রসাধনী পণ্য আমদানিতে শুল্ক বাড়ানোর প্রস্তাব কার্যকর হলে অর্থ পাচার বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন আমদানিকারকরা। বুধবার রাজধানীর মৌলভীবাজারে সংবাদ সম্মেলন করে এমন আশঙ্কার কথা জানান বাংলাদেশ কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। এ সময় তিনি বলেন, 25-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে আমদানিকৃত প্রসাধনীর ওপর বর্তমানের চেয়ে প্রায় দ্বিগুণ শুল্ক আরোপ করা হয়েছে, যা বৈষম্যমূলক। তাই প্রস্তাবিত শুল্ক কমিয়ে বর্তমানে আরোপিত শুল্কের চেয়েও কমানোর দাবি সংগঠনটির।
নতুন বাজেট দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং করের আওতা বাড়ানোর ক্ষেত্রে কোনো স্পষ্ট দিক নির্দেশনা দেয়নি মন্তব্য করেছেন ফরেন ইনভেস্টর্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। বুধবার রাজধানীর FICCI অডিটোরিয়ামে পোস্ট বাজেট প্রেস মিট শীর্ষক অনুষ্ঠানে এই মন্তব্য করে সংগঠনটি। জানায়, প্রস্তাবিত বাজেটে করের আওতা বাড়ানোর ক্ষেত্রে যথেষ্ট নির্দেশনা নেই। FICCI সভাপতি জাভেদ আক্তার বলেন, অন্তর্বর্তী সরকার বাজেটে ব্যবসার দক্ষতা বৃদ্ধির জন্য বেশ কিছু ভালো পদক্ষেপ নিয়েছে। বিপরীতে বাজেটের অনেক পদক্ষেপ বিনিয়োগকারীদের কাছে নেতিবাচক বার্তা দিচ্ছে। এছাড়া অনলাইনে পণ্য বিক্রির উপর ভ্যাট বাড়ানোয় SME খাতে বিপাকে পড়বে বলে মন্তব্য করেন তিনি। বিশ্বব্যাংক ও এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংকের পরামর্শে পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে সেবা খাত থেকে বাণিজ্যিক খাতে রূপান্তরের প্রতিবাদ জানিয়েছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্যাব জানায়, পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির দুর্নীতিসহ নানা অভিযোগে পরস্পরের প্রতি দোষারোপ ও অস্থিরতা এখন চরমে। সমস্যার সমাধান না করে পল্লী বিদ্যুৎ নিয়ে বিশ্বব্যাংক ও ADBর এজেন্ডা বাস্তবায়নে সরকার এগোচ্ছে বলে মন্তব্য করেছে সংগঠনটি। এ সময় দুই সংস্থার মধ্যে বিদ্যমান বিবাদ অবসানে 5 দফা দাবি তুলে ধরে ক্যাব। আরবির কমিটি ব্রাক বিশ্ববিদ্যালয় প্রধান। ঈদে জনগণের নিরাপত্তা নিশ্চিতে সিলেট নগরীতে কদমতলীতে সাপোর্ট সেন্টার স্থাপন করেছে র্যাব। জানিয়েছে, ঈদ পরবর্তী 7 দিন পর্যন্ত চলবে কার্যক্রম। ঘরমুখ যাত্রীদের নিরাপত্তা, হাটে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ, বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন ও লঞ্চ টার্মিনালে যাত্রীদের দুর্ভোগ নিরসনে বুধবার বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। যানবাহনে চালানো হয় তল্লাশি। এছাড়া র্যাব ও BRT এর যৌথ তত্ত্বাবধানে খাদ্যদ্রব্যে ভেজাল বিরোধী অভিযান, টিকিট কালোবাজারি সহ টিকিটের মূল্য বৃদ্ধির বিরুদ্ধেও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মেয়াদ উত্তীর্ণ খাবার এবং বাড়তি দামে টিকিট বিক্রি করার হয় জরিমানা। পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 31 শয্যা থেকে 50 শয্যা উন্নীতকরণের কাজ 17 বছরেও শেষ হয়নি। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। বুধবার নির্মাণাধীন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে মানববন্ধনের আয়োজন করা হয়। বক্তারা অভিযোগ করেন, 2008 সালে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নীতকরণের কাজ শুরু হয়, কিন্তু কয়েক দফায় প্রকল্পের ব্যয় ও সময় বাড়িয়েও এখনও নির্মাণ কাজ শেষ হয়নি। এতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন হাজার হাজার মানুষ। খাগড়াছড়িতে সহস্রাধিক আনসার ও VDP সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বুধবার শহরের পৌর টাউন হল অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের উপমহাপরিচালক ডক্টর মোহাম্মদ সাইফুর রহমান। তিনি 3665 জন ভাতাভোগী ও আনসার VDP সদস্যদের মাঝে ঈদ উপহার তুলে দেন। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন ধ্রুব ব্যানার্জি। ধন্যবাদ আইরিন। ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দান। এবার সকাল 9টায় হবে 198তম জামাত। নিরাপত্তা ব্যবস্থায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চলছে শেষ মুহূর্তের তোড়জোড়। দূর দূরান্তের মুসল্লির জন্য থাকছে 2টি বিশেষ ট্রেন। নূর মোহাম্মদের পাঠানো তথ্য, শরীফুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। কিশোরগঞ্জ শহরের পূর্ব প্রান্তে নরসুন্দা নদীর তীর ঘেঁষে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের অবস্থান। যুগ যুগ ধরে এখানে ঈদের নামাজ পড়ছেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানরা।
সকাল 9টায় শুরু হবে জামায়াত। ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। এর মধ্যেই শেষ হয়েছে ঈদগাহ মাঠের লাইন টানা, চুনকাম, অজুখানা মেরামত সহ বেশিরভাগ কাজ। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঐতিহ্যবাহী একটা মাঠ, অনেক মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে। এর আগে নামাজ পড়ছি। এই যে হাজার হাজার লাখ লাখ মানুষ এখানে আমরা সমবেত হই, এদের সাথে একসাথে নামাজ পড়ার যে একটা অনুভূতি, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। ঐতিহাসিক একটা মাঠ, অনেকে দেখতে আসে, দেখে মানুষের এই আর কি একটা সৌন্দর্য আর কি। এতে জামাতকে ঘিরে নেওয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। 4 স্তরের নিরাপত্তা বলয়ে পুলিশ ও র্যাবের পাশাপাশি দায়িত্ব পালন করবে 5 প্লাটুন বিজিবি। মাঠ ও আশেপাশের এলাকা মনিটরিং করা হবে সিসিটিভি ক্যামেরা ও ড্রোন দিয়ে। সাদা পোশাকে জেলা পুলিশের গোয়েন্দা শাখা এবং ট্রাফিক পুলিশ। এছাড়া এই এলাকার সার্বিক নিরাপত্তার জন্য আমরা একসাথে র্যাব, বিজিবি, সেনাবাহিনী, জেলা প্রশাসন মিলে একসাথে কাজ করছি। ওয়াচ টাওয়ার থাকতেছে আমাদের 2টি, যেখানে সার্বক্ষণিক আমাদের স্নাইপার সহ অন্যান্য সদস্যরা থাকবে। আমাদের ড্রোন ও বাইনোকুলার সার্ভেলেন্স যেটা প্রতিবার থাকে, এবারও থাকতেছে। ঈদের দিন দূরের মুসল্লিদের জন্য শোলাকিয়া স্পেশাল নামে 2টি বিশেষ ট্রেন চলাচল করবে। সকাল 6টায় ময়মনসিংহ থেকে এবং পৌনে 6টায় ভৈরব থেকে যাত্রা শুরু করে ট্রেন দুটি কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল 8টায়। দেশ বিদেশ থেকে প্রচুর মুসল্লি আসেন ঈদের নামাজ আদায় করতে, নামাজে শরিক হতে। সেই ক্ষেত্রে তাদের থাকা খাওয়ার জন্য বিগত দিনে আমরা যেভাবে ব্যবস্থা করেছিলাম সরকারি ব্যবস্থাপনায়, এবারও সেই ব্যবস্থাটি রেখেছি। এবং ঈদ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে শোলাকিয়া এক্সপ্রেস নামে 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থা রেখেছে ঈদের দিন। প্রতি ঈদে এই মাঠে 1,25,000-এর বেশি মানুষ একসঙ্গে জামায়াত নামাজ আদায় করেন। সময় সংবাদ, কিশোরগঞ্জ। ঈদুল আজহার লম্বা ছুটিতে লাখো পর্যটন বরণে প্রস্তুত কক্সবাজার। নতুন সাজে সাজছে সাগর পাড়ের হোটেল রিসোর্ট। ব্যবসায়ীদের আশা, নীল জলরাশিতে গা ভাসাতে ঢল নামবে ভ্রমণ পিপাসুদের। এরই মধ্যে তারকামানের হোটেলের 80% এবং বাকিগুলোর 60% কক্ষ বুকিং হয়েছে। টুরিস্ট পুলিশ বলছে পর্যটকদের জন্য থাকছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সজাগ থাকবেন লাইফ গার্ডরাও। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজা উদ্দিন রুবেল। বর্ষা মৌসুমে কক্সবাজার সমুদ্র সৈকত যেন বদলে যায় পুরোপুরি। সমুদ্রে উঠে বড় বড় ঢেউ, প্রকৃতিতে আসে ভিন্ন এক আমেজ, যা এবার উপভোগ করা যাবে ঈদুল আজহার টানা ছুটিতে। ঈদের টানা ছুটিতে পর্যটক আসবে, তাই আগেভাগেই প্রস্তুত সাগরপাড়ের হোটেলগুলো। এরই মধ্যে তারকামানের হোটেলের 80% আর বাকি হোটেল মোটেল ও রিসোর্টগুলোর কক্ষ বুকিং হয়েছে 60%। পর্যটন ব্যবসায়ীদের আশা, লম্বা ছুটি থাকায় গত ঈদের মতো এবারও ভালো ব্যবসা হবে তাদের। লাইভ মিউজিক সহকারে ফুডের যেই আমাদের শপগুলো আছে, সে প্রত্যেকটা শপেই অ্যাক্টিভ থাকবে। পাশাপাশি কিডসরা যাতে রাত 11টা পর্যন্ত তাদের যে আনন্দময় ঘনমুহূর্ত যাতে উপভোগ করতে পারে, সেই ধরনেরও ব্যবস্থা আমরা রেখেছি। ঈদের 2 দিন পর থেকে মূলত আমরা বুকিংটা পাচ্ছি। এটা হলো 9 তারিখ থেকে। 9, 10, 11 অলরেডি আমরা ফিল আপ করে ফেলেছি। তবে অ্যাভারেজে ধরতে গেলে আমাদের 80% পর্যন্ত বুকিং অলরেডি হয়ে গেছে। এ পর্যন্ত আমাদের যেগুলি 3 স্টার এবং 5 স্টার মানের হোটেল, এগুলোতে প্রায় 90 থেকে 100% রুম বুকিং হয়েছে এবং আমাদের মিডল ক্লাসের হোটেলগুলি এ পর্যন্ত 50 থেকে 60% রুম বুকিং হয়েছে। বর্ষা মৌসুমে সাগর উত্তাল থাকে, তাই সমুদ্র স্নানে পর্যটকদের নিরাপত্তা দিতে প্রস্তুত লাইফগার্ড কর্মীরা। টাওয়ার থেকে আমরা সার্বক্ষণিক নজরে রাখতেছি, আমাদের পেট্রোল টিম থাকবে। আমরা সর্বোপরি প্রস্তুতি নিয়েছি হচ্ছে ঈদের যেই চাপটা থাকবে, এটাতে যাতে কোনো পর্যটকরা যাতে এখানে এসে বিপদে না পড়ে। টুরিস্ট পুলিশ বলছে পর্যটকদের নিরাপত্তা ও হয়রানি রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা 3 স্তরের একটা নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। যেসব অঞ্চল আসলে অপরাধপ্রবণ কক্সবাজারে, সেগুলোতে আমরা এবার বিশেষভাবে আমাদের টহল টিম এবং মোবাইল টিম রাখবো। এছাড়া সাদা পোশাকে পুলিশ থাকবে, আমাদের ফুড পেট্রোলিং থাকবে। ঈদুল আজহার টানা ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতের পাশাপাশি পর্যটকদের জন্য প্রস্তুত পর্যটন কেন্দ্র হিমছড়ি, ইনানি, পাতুয়ারটেক, মেরিন ড্রাইভ ও রামুর বৌদ্ধবিহারগুলো। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ছুটির প্রথম দিনে ঈদযাত্রায় ঘরমুখ মানুষের ঢল নেমেছে সড়ক মহাসড়কে। সেই খবর জানাতে এই মুহূর্তে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার মুন্সিগঞ্জের মাওয়ায় আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। গাড়ি চালানো থেকে বিরত থাকুন। কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশন ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ একসাথে আপনাদের নিরাপদ যাত্রার জন্য সচেষ্ট। প্রিয় চালকগণ, পদ্মা সেতু ত্যাগের মহিমায় ভাস্বর ঈদুল আজহা
পর যে এই একদিন পরে যে ঈদ হতে যাচ্ছে শনিবার, সেই ঈদ যাত্রা কিন্তু পদ্মা সেতু ঘিরে উপচে পড়া ভিড়, এবং আপনারা লক্ষ্য করছেন যে লম্বা লাইন, মোটর বাইকের লাইন কিন্তু অনেক দূর, যতদূর চোখ যায় ততদূর ছড়িয়ে পড়েছে। তবে অন্যান্য যানবাহনের লাইন এত সময় থাকলেও কিন্তু এখন সেগুলো যানবাহন চাপ কমে গেছে, এবং এখানে যে 9টি টোল প্লাজা, যে 9টি লেন আছে, 9টি লেন দিয়ে কিন্তু এখন যানবাহন পারাপার হচ্ছে, এবং মোটর বাইকের জন্য কিন্তু অতিরিক্ত একটি লেন তৈরি করা হয়েছে, এবং এখন 2টি লেন দিয়ে কিন্তু মোটর বাইক পারাপার হচ্ছে। এবং সেতু কর্তৃপক্ষ বলছেন রাত 12টা পর্যন্ত 24 ঘন্টায় কিন্তু তাদের 37,000-এরও বেশি যানবাহন পারাপার করে 4,09,00,000 টাকারও বেশি টোল আদায় করেছেন। এবং পদ্মা সেতুর কিন্তু এই জুন মাসেরই 26 তারিখে 3 বছর পূর্তি হতে যাচ্ছে, এবং এখন পর্যন্ত কিন্তু এখনো পর্যন্ত যে তারা হিসাব দিচ্ছেন যে 2,447 কোটি টাকার টোল আদায় করেছেন, এবং 2,500 কোটি টাকা কিন্তু সুইচই করছে। এবং এখানে যে ইটিসি যে সিস্টেম, যে চলন্ত গাড়িতে যে টোল আদায়, সেটি কিন্তু এখনো পাবলিক করা হয়নি। এটি পাইলটিং প্রকল্প এখনো চলছে, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হলেও কিন্তু এটি সাধারণের মধ্যে খুলে দেওয়া হয়নি। যে পদ্মা সেতু কর্তৃপক্ষের নিজস্ব কিছু যানবাহনের যে রেজিস্ট্রেশন করা হয়েছে সেগুলো কিন্তু পার হতে পারছে, এবং ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করবার জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নানা রকম তৎপরতা চালাচ্ছে, এবং এই টোল প্লাজা ঘিরেও কিন্তু বিভিন্ন রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এবং পদ্মা সেতুর গতি কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। যে এক্সপ্রেসওয়ে এবং পদ্মা সেতুর সব জায়গায় কিন্তু সর্বোচ্চ গতি 80 কিলোমিটার বেগে, এবং এই যে ঈদমুখী মানুষ যে বাড়ি ফিরছে, তাদের যে বিভিন্ন রকম সমস্যা মোকাবেলা কিন্তু এখানে চিকিৎসা কেন্দ্র খোলা হয়েছে, এবং বিভিন্ন পয়েন্টে টহল রাখা হয়েছে। এই ছিল মুন্সিগঞ্জের পদ্মা সেতু থেকে ঈদ যাত্রার সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জ থেকে। আবারও ঈদ যাত্রার খবর, উত্তরাঞ্চলের খবর জানাতে টাঙ্গাইলের রাবনা বাইপাস এলাকায় আছেন সহকর্মী কাদির তালুকদার। সরাসরি যাচ্ছি তার কাছে। কাদির, কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, যমুনা সেতু কর্তৃপক্ষ, তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে আসলে প্রচুর পরিমাণে যানবাহনের চাপ, এবং এই দু একটি ছোট ছোট দুর্ঘটনার কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে। তবে তারা, আমরা কথা বলেছিলাম এখানকার কর্তব্যরত যারা পুলিশ রয়েছে তাদের সাথে, এবং পুলিশ যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম, এবং তারা বলেছে যে এখানে আসলে অতিরিক্ত যানবাহনের চাপ, এবং হঠাৎ করে গতকালকে যে ছুটি হয়েছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, উত্তরবঙ্গের মানুষ ঘরে ফিরতে শুরু করেছে, সেই কারণে আসলে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে, ফলে এই দীর্ঘ যানজট হয়েছে। তবে তারা চেষ্টা করছে যে তারা যত দ্রুত সম্ভব এই যানজট নিরসন করতে সক্ষম হবে। আপনি জানেন যে প্রায় কয়েক বছর যাবৎ কিন্তু টানা এই যে যানজট, ঈদ আসলেই কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ ভোগান্তির শিকার হতে হয়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। গত ঈদে সামান্য কিছু যানজট ছিল, কিন্তু তার গত বছর কিন্তু প্রচুর পরিমাণে যানজট পোহাতে হয়েছে, এবং আমরা দেখেছি যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বিশেষ করে উত্তরবঙ্গের যে মানুষজন রয়েছে তারা কিন্তু চরম ভোগান্তিতে তাদের যাত্রা যেতে হয়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। আমরা বেশ কয়েক বছর আমরা দেখেছি যে মহাসড়কে তাদেরকে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করতে হয়েছে। তো আসলে পুলিশের সাথে কথা বলেছি, তারা বলেছে যে যত দ্রুত সম্ভব এই যানজট নিরসন করতে পারবে। তবে আমরা দেখছি যে বেলা যতই বাড়ছে ততই কিন্তু যানজটের পরিমাণ বেড়ে যাচ্ছে। তো এই ছিল ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানজটের বিস্তারিত। সরাসরি যুক্ত ছিলাম টাঙ্গাইল থেকে। এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। তামিম,
সদরঘাট লঞ্চ টার্মিনালের যে পন্টুন রয়েছে সেই পন্টুন থেকে একের পর এক ছেড়ে যাচ্ছে দক্ষিণাঞ্চলগামীর বিভিন্ন রুটের লঞ্চ, আর সেই সাথে মানুষের স্বপ্ন নিয়ে যাচ্ছে। আমরা একটু দেখাতে চাই, ঠিক আমার পেছনে একেবারে বলা যায় যে পন্টুন জুড়ে হাজার হাজার মানুষের যে ভিড় সেটি লক্ষ্য করা যাচ্ছে। পুরো পন্টুনে কিন্তু বলা যায় যে লোকারণ্য, যাত্রীতে ঠাসা হয়েছে এই যে পন্টুন। আমরা লক্ষ্য করছি যে ভোর থেকেই বিভিন্ন যে গন্তব্য রয়েছে, বিশেষ করে বরিশালের যে গন্তব্যগুলো রয়েছে, চাঁদপুরের যে বিভিন্ন চাঁদপুর রয়েছে, ঝালকাঠি কিংবা পটুয়াখালী যে বিভিন্ন গন্তব্যগুলো রয়েছে, সেই গন্তব্যের উদ্দেশ্যে যে লঞ্চ, সেই লঞ্চ কিন্তু ছেড়ে যাচ্ছে এবং আমরা প্রতিটি লঞ্চে দেখেছি যে উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি। তারপরেও যাত্রীদের মধ্যে কোনো ধরনের কোনো অস্বস্তি কিংবা তাদের যে অভিযোগ, সেই অভিযোগটি নেই। কারণ হচ্ছে এই যে যাত্রা, সেই যাত্রা কিন্তু আসলে ঈদের যাত্রা। এই যাত্রা কিন্তু আসলে এক ধরনের আনন্দ যাত্রা এবং সেই আনন্দ যাত্রার সঙ্গী আজকে আমরাও হতে চাই, সময় সংবাদ হতে চাই এবং আমরা একটি লঞ্চে করে চাঁদপুরের গন্তব্যে অর্থাৎ চাঁদপুরের উদ্দেশ্যে আমরা যেতে চাই এবং 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 সেখানে দেখতে চাই, সরেজমিনে দেখতে চাই যে এই যে বিভিন্ন ধরনের যে যাত্রা পথে যে সমস্যা হচ্ছে কিনা কিংবা যাত্রীদের কোনো ধরনের কোনো ভোগান্তি হচ্ছে কিনা সে বিষয়টি আসলে আমরা দেখতে চাই, অবলোকন করতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর একটি টহল টিম পন্টুন জুড়ে তারা পরিদর্শন করছেন এবং এখানে কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে কিনা সে বিষয়টা তারা খতিয়ে দেখছেন। আমরা গতকাল থেকেও দেখেছি যে গতকালও বিআইডব্লিউটি এর বিভিন্ন যে টহল টিম রয়েছে সেই টহল টিম কাজ করেছে এবং আজকেও বিআইডব্লিউটি এর টহল টিমকে আমরা ভোর থেকে কাজ করতে দেখেছি এবং এখানে পন্টুনের ভেতরে যারা ভাসমান দোকান রয়েছে সেই দোকান বসিয়ে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, বিভিন্ন ধরনের মানুষের চলাচলে বিঘ্ন ঘটায়, এই ধরনের কাজ যারা করেন সেটি তারা আসলে বাধা দিচ্ছেন এবং তাদেরকে তুলে দিচ্ছেন। মোট কথা সাধারণ মানুষের ঈদযাত্রা যেন স্বস্তির হয়, সাধারণ মানুষের ঈদযাত্রা যেন আরামদায়ক হয়, সেই বিষয় তারা চেষ্টা করছেন বলে আমাদেরকে দাবি করেছেন। তো সব মিলিয়ে বলা যায় আজকে ঈদ, গতকালকেই সব কিছু অফিস আদালত ছুটি হয়ে গেছে, সর্বশেষ কর্মদিবসের সর্বশেষ দিন ছিল এবং আজ থেকে ছুটি শুরু হয়ে গেছে এবং আমরা লক্ষ্য করছি যে দক্ষিণাঞ্চলগামী যে গন্তব্য রয়েছে সেই গন্তব্যের মানুষের ঢল নেমেছে সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং প্রতিটি লঞ্চে উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি। তো এই ছিল সদরঘাট থেকে আমার হাতে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। দেশের বাইরের খবর, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত প্রস্তাবে আবারও ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি বলছে ইসরায়েলে হামাসের হামলার নিন্দা জানানো এবং সংগঠনটিকে নিরস্ত্র করে গাজা ত্যাগ করতে না বলা কোনো প্রস্তাবে তারা সম্মতি দেবে না। এদিন প্রস্তাবে নিরাপত্তা পরিষদের 15 সদস্য রাষ্ট্রের মধ্যে 14টি যুদ্ধবিরতির পক্ষে ভোট দেয়। এদিকে গাজায় ইসরায়েলি হামলার একদিনে প্রাণ গেছে আরও 95 ফিলিস্তিনির, আহত হয়েছেন 440 জন। যুদ্ধবিধ্বস্ত গাজায় বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে ইসরায়েলি হামলায় একদিনে বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত 4 শতাধিক। মৃত্যু ফাঁদে পরিণত হওয়া ত্রাণ বিতরণ কেন্দ্র নিয়ে শুরু থেকেই উঠেছিল প্রশ্ন। দুমুঠো খাবারের সন্ধানে যাওয়া ফিলিস্তিনিদের পাখির মতো গুলি করে হত্যার ঘটনার সাক্ষীও হয়েছে বিশ্ব। এবার সেখানে ত্রাণ বিতরণ সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। এক নির্দেশে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে বন্ধ থাকা ত্রাণ বিতরণ কেন্দ্রের আশপাশে যেন কোনো বাসিন্দা ঘোরাফেরা না করেন। সহায়তা কার্যক্রম বন্ধ থাকার বিষয়ে তারা বলছে সংস্কার, পুনর্গঠন ও দক্ষতা উন্নয়ন কাজের জন্য এটি বন্ধ থাকবে। গাজায় চলমান বর্বরতার মধ্যেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উপত্যকায় যুদ্ধবিরতির প্রস্তাব তোলা হয়। এতে অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়। তবে প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তা পরিষদে দেশটির প্রতিনিধি বলেন তারা এমন কোনো প্রস্তাবে সম্মতি দেবে না যাতে ইসরায়েলে হামাসের হামলার নিন্দা জানানো এবং সংগঠনটিকে নিরস্ত্র করে গাজা ত্যাগ করতে বলা না হয়। এদিন প্রস্তাবে নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী ও 10 অস্থায়ী সদস্য রাষ্ট্রের মধ্যে 14টি যুদ্ধবিরতির পক্ষে ভোট দেয়। ইসরায়েলের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক ছিন্ন করা, অস্ত্র সরবরাহ বন্ধ ও তেল আবিবের ওপর নিষেধাজ্ঞার দাবিতে লন্ডনে পার্লামেন্ট ভবনের বাইরে বিক্ষোভ হয়েছে। এ সময় গাজার নিরীহ ফিলিস্তিনিদের ওপর নারকীয় হামলা বন্ধ ও ত্রাণ সহায়তা প্রবেশে বাধা তুলে দেওয়ার আহ্বান জানান বিক্ষোভকারীরা। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।
ইরান, আফগানিস্তান, মিয়ানমার সহ মোট 12টি দেশের নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার এ বিষয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ভেনেজুয়েলা, তুর্কমেনিস্তান সহ আরও 7টি দেশের ক্ষেত্রে আংশিক নিষেধাজ্ঞা জারি করেছেন তিনি। হোয়াইট হাউস জানিয়েছে, জাতীয় নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নাগরিক সহ যুক্তরাষ্ট্রে বসবাসরত নিষিদ্ধ দেশগুলোর নাগরিক যাদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এ নিষেধাজ্ঞার আওতায় পড়বেন তারা। তবে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা, দ্বৈত নাগরিকত্বধারী, কূটনৈতিক ভিসাধারী খেলোয়াড়রা এ নিষেধাজ্ঞার মধ্যে পড়বেন না। ঈদুল আজহাকে সামনে রেখে পশুর হাটে ভিড় জমছে পাকিস্তান ও ইন্দোনেশিয়ায়। তবে ঈদ প্রস্তুতি নিয়ে দুই দেশের ক্রেতাদের একই কথা, মূল্য আকাশ ছোঁয়া। ক্রেতা বিক্রেতাদের অভিযোগ, বিক্রি কমে যাওয়ার পেছনে রয়েছে পাকিস্তানের চড়া দাম আর ইন্দোনেশিয়ায় অর্থনৈতিক অনিশ্চয়তা। পাকিস্তানের করাচির প্রধান পশুর হাটে এবছর গরু ছাগলের দাম বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুণেরও বেশি। ক্রেতাদের অভিযোগ, যে পশুর মূল্য হওয়া উচিত ছিল 3 লাখ রুপি, তার জন্য চাওয়া হচ্ছে 10 লাখ পর্যন্ত। দাম শুনেই পিছিয়ে যাচ্ছেন অনেকেই। পাল্টা প্রতিক্রিয়া বিক্রেতাদের। তাদের দাবি, পশু খাদ্যের উচ্চ মূল্য, পরিবহন ব্যয়, কর ও অন্যান্য খরচ আগের তুলনায় বহু গুণে বেড়েছে। এ কারণে গত বছরের তুলনায় বেড়েছে দাম। গমের দাম বেশি, কর ট্যাক্স সহ আরো অনেক কিছু আছে, তাই স্বাভাবিকভাবেই এবার দাম একটু বেশি। আমরা তো লোকসান দিয়ে বিক্রি করব না। ইসলামাবাদেও একই চিত্র। গত বছরের তুলনায় এবার পশুর দাম অন্তত 50% বেশি বলে জানান ক্রেতারা। কোনোভাবেই এই দাম বৃদ্ধি যুক্তিসঙ্গত নয় বলে অভিযোগ ক্রেতাদের। ইন্দোনেশিয়ার জাভা ও জাকার্তায় বিক্রেতারা পশু নিয়ে বসে থাকলেও নেই ক্রেতার দেখা। গত বছর এই সময়ে তারা 100-র বেশি গরু বিক্রি করলেও এবার সেই সংখ্যা অনেক কম। অর্থনৈতিক অনিশ্চয়তা ও পশু রোগের ভয় বেচাকেনায় বিরূপ প্রভাব ফেলছে বলে জানান বিক্রেতারা। ক্রেতার সংখ্যা গত বছরের মতো না, অর্থনৈতিক পরিস্থিতি ভালো না। অনেক পশুর মধ্যে রোগের উপস্থিতি নিয়ে বাসিন্দারা এখনো ভীতু। মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকট ত্যাগের উৎসবকে ম্লান করে তুলেছে বলে মনে করেন ইন্দোনেশিয়ার বাসিন্দারা। কাকুলি আখতার, সময় সংবাদ। এদিকে বাংলাদেশের হয়ে হামজার প্রথম গোলে উচ্ছ্বসিত তার বাবা মা। বিষয়টা স্বপ্ন পূরণের মতোই তাদের কাছে। ভবিষ্যতে আরও দুর্দান্ত কিছুর প্রত্যাশা তাদের। ভুটানের বিপক্ষে ডমিনেটিং এই উইনে আনন্দিত কোচ হাভিয়ের কাবরেরাও। হামজার কারণেই গোটা বাংলাদেশ দল বদলে গেছে বলে মন্তব্য করেছেন তিনি। দেশের ফুটবলের দিন বদলে গেছে। হামজা জামালদের কাছ থেকে এক পলক দেখতে কতই না আকুতি সমর্থকদের। ভুটান ম্যাচ শেষে জয়ের স্মৃতি টাটকা। ম্যাচ শেষ হয়েছে বহুক্ষণ, তাতে কি অপেক্ষমান সমর্থকদের দেহ মনে এতটুকু ক্লান্তি নেই। প্রিয় তারকাদের এক নজর দেখতে কতই না ত্যাগ স্বীকার। টিম বাসে উঠে পড়ার আগে কেবল হাত নেড়ে অভিবাদন জানানো। কড়া নিরাপত্তার মধ্যে এর চাইতে বেশি কিছু করার উপায়ও নেই। ভক্তদের যে তাতেই সন্তুষ্টি। সিঙ্গাপুরে আরো ভালো খেলবো। হামজা যেন বাংলার ফুটবলের পরশ পাথর। তার ছোঁয়ায় একেবারে বদলে গেছে সব। প্রথম ম্যাচ থেকেই সবার মন জয় করেছেন, এবার স্কোর করে ঢুকে পড়েছেন ভক্ত হৃদয়ে। জাতীয় স্টেডিয়ামে সেই মুহূর্ত সশরীরে দেখেছেন তার বাবা মা। ছেলের এই কীর্তি শুধু তাদের গর্বিতই করেনি, করেছে আবেগী। অনেকগুলো ভালো লাগা আছে, প্রকাশ করা যায় না। খুবই আনন্দের ছিল, খুবই হার্টিং ছিল, বুঝছেন না, হৃদয়ের থেকে ভালো লাগার ভালোবাসা লাগছে, ভালো লাগছে। হামজা হামজা করে চিল্লে গলা ভাঙিয়ে ফেলছে, এই বুঝেন। বাংলাদেশ দলের হেড কোচ হাভিয়ের কাবরেরার গল্পটাও যেন হুট করে বদলে গেছে। আগে ম্যাচ শেষে গণমাধ্যম সামলাতে গিয়ে যেখানে প্রশ্নবাণে জর্জরিত হতে হতো, সেখানে এখন তার হাসি মাখা মুখ। সবই যে হামজার জন্য সেটা স্বীকার করেছেন অকপটে। ভুটান ম্যাচ নিয়ে তার স্তুতি ঝরলেও ভাবনায় বেশ ভালোভাবে আছে সিঙ্গাপুর ম্যাচ। এটা বলতে কোনো দ্বিধা নেই, এক হামজা চৌধুরী এই পরিবর্তনের কারিগর। সে দুর্দান্ত এক ফুটবলার। দলে তার প্রভাব এতটাই যে এজন্য বাকিরাও ভালো খেলছে। আজ যাদের অভিষেক হলো তারাও ভালো করছে। আশা করছি সামনে ওরা আরো পরিণত হবে। আমি চেষ্টা করছি সিঙ্গাপুর ম্যাচের একটা কম্বিনেশন বের করতে। সামনে আরো কিছু ট্রেনিং সেশন পাবো। আমার বিশ্বাস ভালো কিছুই হবে এখানে। ভুটান ম্যাচে প্রথমবার মাঠে নেমেছেন অনেকেই। প্রপার গেম টাইম আর অভিজ্ঞতায়
লাল সবুজের এই দল চাই খুব দ্রুততম সময়ে হয়ে উঠতে পারে আরো দুর্দান্ত। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। জাতীয় স্টেডিয়ামে বাফুফের গেট নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষুব্ধ সমর্থকরা। ফেডারেশনের অব্যবস্থাপনায় অনেকেই টিকিট কেটে খেলা দেখতে পারেননি। সিঙ্গাপুর ম্যাচে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি দর্শকদের। এদিকে হামজা ফাহমিদুলদের খেলা অনেক সমর্থকই স্টেডিয়াম ছেড়েছেন আত্মতৃপ্তি নিয়ে। বাংলাদেশ ভুটান ম্যাচের খেলা দেখতে আসা সমর্থকদের লম্বা লাইন। বেশ কয়েকটি নিরাপত্তা বলয় পার হওয়ার পর দর্শকরা ঢুকতে পেরেছেন মাঠে। তাতেই অপেক্ষার লাইন হয়েছে আরো দীর্ঘ। তবে যত বিপত্তি বাধে ম্যাচের কিক অফের পর, একটা সময় লম্বা লাইনে অপেক্ষা করতে থাকা সমর্থকরা স্টেডিয়ামের 4 নম্বর গেট ভেঙে ঢুকে পড়েন মাঠে। স্টেডিয়াম এলাকায় নিরাপত্তা নিয়ে বিন্দু মাত্র ছাড় না দেওয়ার কথা বললেও শেষ পর্যন্ত সমর্থকদের উন্মাদনার কাছে হার মানতে হয়েছে বাফুফেকে। পুরোপুরি ব্যর্থ হয়ে অনেকটা লেজে গোবরে অবস্থা হয় ফেডারেশনের। সেই সুযোগে মাঠে ঢুকে পড়েন টিকিট ছাড়া অনেকেই। চাপ সামাল দিতে না পেরে বন্ধ করে দেওয়া হয় স্টেডিয়ামের মূল ফটকগুলো। তাতেই বিড়ম্বনায় পড়েন টিকিট কেটে খেলা দেখতে আসা দর্শকরা। দূর দূরান্ত থেকে এসেও খেলা দেখতে পারেননি তারা, যার জন্য বাফুফের অব্যবস্থাপনাকে দায়ী করলেন ক্ষুব্ধ সমর্থকরা। এটা কোনো ম্যানেজমেন্ট হলো? সেই এই যে ঘামগুলো দেখেন, এটা তো ফুটবলের জন্য ঘাম। কেন আমাদের সাথে এরকম হ্যারাসমেন্ট করা হচ্ছে? এই যে অরিজিনাল টিকিট, ডাইরেক্ট 2 টিকিট কিনছি ভাই, আমাদের আধা ঘন্টা ধরে ঘুরে যাচ্ছে চারিদিকে। বলতেছে যে যেখান থেকে টিকিট কাটছি ওখানে যাইতে। এখন আমরা তো ভাই অনলাইন টিকিট কাটছি, তারা স্ক্যানও করতেছে না। আমরা কি টাকা দিয়ে কিনি নাই? আমরা যেহেতু আসছি ব্ল্যাকে টিকিট কাটা, ট্রেনের টিকিট কাটা, তারপরে আমরা আসছি। তবে ঝক্কি ঝামেলা পেরিয়ে অনেকেই মাঠে বসে উপভোগ করেছেন খেলা। ম্যাচ শেষে আত্মতৃপ্তি নিয়ে ছেড়েছেন স্টেডিয়াম। হামজা ফাহমিদুলদের পারফরমেন্স মন ছুঁয়ে গেছে তাদের। হামজা তো প্রথম থেকেই খুব ভালো খেলেছে, তিনি তার বিশ্বমানের খেলার সবাই জানে, তার খেলা আজকে খুব দারুণ ছিল। আমরা এখন প্রবাসী প্লেয়ারদের খেলবো, কারণ আমাদের অনেক ঘাটতি আছে, কিন্তু আমরা চাই না এই ধারা অব্যাহত থাকুক। ভবিষ্যতে যেসব ছেলেরা আমাদের দেশে খেলা শিখছে তাদেরকে দিয়ে আমরা আমাদের জাতীয় দল সাজাতে চাই। হামজা আর ফাহমিদুল বেশি করে ভালো খেলছে, এবং খুব স্পেশালি বলতে চাই আমি ফাহমিদুলের কথা, ও অনেক আজকে ছোট হয়েও অনেক ভালো খেলছে। 10 জন সিঙ্গাপুর ম্যাচেও সমর্থকদের জয় উপহার দেবেন হামজা সমিত ফাহমিদুলরা। সেখানেও আধিপত্য বিস্তার করে খেলবে লাল সবুজ প্রতিনিধিরা, এমনটাই প্রত্যাশা সমর্থকদের। আমরা আবার 2-0 জিতবো ইনশাআল্লাহ। সিঙ্গাপুরের সাথে হামজার গোল চাই। হামজা ইজ বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। সিঙ্গাপুর ম্যাচের আগে ফুটবলারদের পারফরম্যান্সের মতোই বাফুফেকে নজর দিতে হবে তাদের নিরাপত্তা ব্যবস্থায়ও। দেশের ফুটবলের নবজাগরণটা হলো জয় দিয়ে। আসন্ন ম্যাচগুলোতে এই ধারা অব্যাহত রাখবে হামজা সমিত ফাহমিদুলরা, এমনটাই আশা দেশের কোটি ফুটবল ভক্তের। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এবারে ক্রিকেট। হাথুরু সিংহকে বরখাস্ত, বিপিএলে বিতর্কিতদের দল দেয়া কিংবা একক কর্তৃত্বে নিয়োগ, 9 মাসে সবই করেছেন ফারুক আহমেদ। পদ হারিয়ে মেতেছেন মিথ্যাচারে, উপদেষ্টাকে নিয়ে করা অভিযোগেরও ভিত্তি নেই, এমনটাই দাবি পরিচালক ইফতেখার মিঠুর। পলাতক পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের সঙ্গে সাক্ষাতের সত্যতাও স্বীকার করেছেন। আশাবাদী নতুন সভাপতিকে নিয়ে। ক্রিকেট বোর্ডে ক্রিকেটটা বাদে সবই হচ্ছে। সভাপতির পদ থেকে বরখাস্ত হয়ে নিত্যদিন নানান অভিযোগে গলা ফাটাচ্ছেন ফারুক আহমেদ। এসব অভিযোগের সত্যতা কতটুকু? কাদা ছোড়াছুড়ির মাঝেই বর্তমান পরিচালক ইফতেখার মিঠুর কাছে তা জানতে চাওয়া হয়। সাবেক সভাপতির একক সিদ্ধান্ত কি পরিমাণ প্রভাব ফেলেছে তা শোনা যাক এই পরিচালকের কণ্ঠেই। উনি যে একক ডিসিশন নিয়ে অনেক কাজ করেছে, সেই কাজের কিন্তু আমাদের উপর দোষারোপ হয়েছে। যে আজকে এখন যে আপনি বলছেন যে জিজ্ঞেস করি নাই, আপনি মনে করেন না সবাই কিন্তু তাকে বুঝিয়েছে, কিন্তু তার স্টাইল অফ ওয়ার্কিং ইজ লাইক দিস হুইচ হ্যাজ এফেক্টেড। চেয়ারে বসে প্রতিশোধের নেশায় মাতেন ফারুক। চ্যাম্পিয়ন্স ট্রফির কদিন আগেই বরখাস্ত করেন হাতুরু সিংহকে, আর এমনটা করতে বোর্ডে আলোচনার প্রয়োজনটাও মনে করেননি। বিপিএল এর ফ্রাঞ্চাইজি দেয়াতেও একই কাজ করেন সাবেক অধিনায়ক। উনি আলাপ করছেন, উনি নিয়ে করে তারপরে আমাদের কাছে এসছে, বলছে হাতুরু সিংহের এই তারপরে ডিসিশন দিয়েছেন, আমরা এখন প্রেসিডেন্ট একটা ডিসিশন চাই, আমরা হ্যাঁ এটাকে আমরা অ্যাকনোলেজ করেছি। উনি স্বীকার করা উচিত যে উনি সিঙ্গেল হ্যান্ডেডলি নিয়েছেন, কনসিকুয়েন্স ওনাকেই ইয়ে করে, যেহেতু উনি সিঙ্গেল হ্যান্ডেডলি নিয়েছেন। আজকে আমাদের যদি জিজ্ঞেস করতো যে এটা নিব কি নিব না, আমরা তো জানতামই না। আমরা তো যখন সব শেষ হয়ে এখানে অ্যাপ্রুভ করার সময়
উনি এসেছে। স্বেচ্ছাচারিতা, বোর্ডের প্রায় সব দায়িত্ব নিজের কাছে রাখা। ফারুক আহমেদ 9 মাসে করেছেন সবকিছুই। তার বিরুদ্ধে অভিযোগ আছে মিথ্যাচারের। উনি একদিকে বলতেছে যে অ্যাডভাইজার সাহেব মানা করেছে আমাদের ইনভলভ করতে, ক্লিয়ারলি বলেছে, কিন্তু এদিকে অ্যাডভাইজার সাহেব বলতেছে যে আমি কোনোদিন ইনস্ট্রাকশন এটা দিইনি। তো আমাকে যখন ইনভলভ করবেন আমি কিভাবে হেল্প করব? আই এম অলসো কনফিউজড ওনার স্টেটমেন্টে। এই কদিনে নিয়োগ বাণিজ্য করেছেন সাবেক ক্রিকেটার। কেবল আম্পায়ার্স কমিটির স্কোরার পদেই তার সুপারিশে চাকরি পেয়েছেন 6 জন। অন্যান্য বিভাগেও একইভাবে পছন্দের লোকদের দায়িত্বে বসান সাবেক সভাপতি। আমার কেউ 6 জন সে চাকরি দিয়েছে, উনি লিখে দিয়েছেন, আমরা ওনাকে রেসপেক্ট করে দিয়ে দিচ্ছি, কিন্তু আমার সাথে যখন করেছে তখন তো হয়নি। ফারুক আহমেদের স্বেচ্ছাচারিতা পেছনে ফেলে নতুন দিনের প্রত্যাশা পরিচালকদের। আমিনুল ইসলাম বুলবুলের ওপর আস্থা আছে। এখন দেখার বিষয় ভাগ্য বদলায় কিনা দেশের ক্রিকেটের। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দীর্ঘদিন পর দলে ফিরলেন ইবাদত হোসেন। লঙ্কায় দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। 17 জুন প্রথম টেস্ট শুরু হবে গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, আর দ্বিতীয় টেস্ট হবে কলম্বোতে। টেস্ট দলে ফিরেছেন লিটন দাসও, আছেন স্পিনার হাসান মুরাদ। তাছাড়া দলের বাকি সদস্যরা হলেন সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, নাইম হাসান, হাসান মুরাদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, খালেদ আহমেদ। বাদ পড়েছেন গেল সিরিজে প্রথমবার দলে ডাক পাওয়া তানজিম সাকিব। ফুটবলের আরও খবর। ত্রিদেশীয় সিরিজে ইন্দোনেশিয়া ও জর্ডানের মতো শক্তিশালী দলের বিপক্ষে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের মানসিক দৃঢ়তায় গর্বিত কোচ পিটার বাটলার। প্রতিকূল কন্ডিশনে ফুটবলাররা যেভাবে সাহসের সঙ্গে পারফর্ম করেছে তাতে মুগ্ধ কোচ। আগামী 29 জুন থেকে শুরু হওয়া এফসি এশিয়ান কাপ বাছাই ফুটবলারদের কাছে এমন ধারাবাহিকতা চান কোচ। দেশের ফুটবলের বাক বদলের কাণ্ডারি সাবিনা সানজিদাদের বাদ দিয়ে একটা চ্যালেঞ্জ নিয়ে জর্ডানে পাড়ি জমিয়েছিলেন কোচ পিটার বাটলার। কিং আবদুল্লাহ স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজ শেষে তৃপ্তির ঢেকুর তুলতেই পারেন কোচ। গত বছর দ্বিতীয়বারের মতো সাফ জয়ের পর থেকেই শুরু বাটলার সিনিয়র ফুটবলার দ্বন্দ্বের। নারী ফুটবলের সুখের ঘরে দুঃখের আগুন নেভার দাবি করা হলেও অস্থিরতা রয়েই গেছে। কোচের সঙ্গে দ্বন্দ্বের জেরে দলে জায়গা হয়নি সাবিনা, সানজিদা, মাসুরাদের মতো অভিজ্ঞ ফুটবলারদের। তারুণ্য নির্ভর একটা দল নিয়ে ভালো করার চ্যালেঞ্জ নিয়েছিলেন বাটলার। জর্ডানে ত্রিদেশীয় সিরিজে সে পরীক্ষায় পাশ করেছেন কোচ। প্রথম ম্যাচে ফিফা র্যাঙ্কিংয়ে 39 ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র। পরের ম্যাচে 59 ধাপ এগিয়ে থাকা জর্ডানকে তাদের মাটিতেই রুখে দেয় লাল সবুজ। অথচ 2021 সালে এশিয়ান কাপ বাছাইয়ে এই জর্ডানের কাছেই 5-1 গোলে বিধ্বস্ত হয়েছিল লাল সবুজ। আরব আমিরাতের দুঃসহ অভিজ্ঞতার পর জর্ডানের ত্রিদেশীয় এই সিরিজে নারী ফুটবলারদের পারফরমেন্সে উচ্ছ্বসিত কোচ পিটার বাটলার। বড় দলগুলোর বিপক্ষে আফিদা রিপাদের মানসিক দৃঢ়তায় গর্বিত কোচ। ত্রিদেশীয় সিরিজে ফুটবলাররা দুর্দান্ত পারফর্ম করেছে। মেয়েদের মানসিক দৃঢ়তা, দলের প্রতি তাদের নিবেদন আমাকে মুগ্ধ করেছে। আমি ওদের নিয়ে গর্বিত। দলের কোচিং স্টাফরাও কঠোর পরিশ্রম করেছে। জর্ডানের বিপক্ষে আমরা দুর্দান্ত একটা বাংলাদেশ দলকে দেখেছি, যেটা এশিয়ান কাপের বাছাইয়ে আত্মবিশ্বাস যোগাবে। প্রতিকূল কন্ডিশনে ফুটবলারদের খেলার ধরনেরও প্রশংসা করেছেন বাটলার। ইন্দোনেশিয়া ও জর্ডানের বিপক্ষে প্রতিকূল কন্ডিশনে ওরা যেভাবে খেলেছে সেটা তো প্রশংসার দাবি রাখে। শেখার জন্য দারুণ একটা সপ্তাহ ছিল ওদের। যে কৌশলে আমরা খেলতে চেয়েছি সেটা আমরা পেয়েছি। ওরা কঠোর পরিশ্রমের ফল পেয়েছে। আগামী 29 জুন বাহরাইনের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এএফসি এশিয়ান কাপ বাছাই মিশন। গ্রুপে লাল সবুজের অন্য 2 প্রতিপক্ষ তুর্কমেনিস্তান ও মিয়ানমার। পারভিন আক্তার, সময় সংবাদ। চাকরি হারাতে যাচ্ছেন বসুন্ধরা কিংসের বিদেশি কোচ ভ্যালোরিতা। সদ্য শেষ হওয়া মৌসুমে ক্লাবকে কাঙ্ক্ষিত সফলতা এনে না দিতে পারায় তাকে ছাঁটাই করার কথা ভাবছে কিংস কর্তৃপক্ষ। এদিকে আগামী মৌসুমের জন্য এখন থেকে দল গোছানো শুরু করে দিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের 5 বারের চ্যাম্পিয়নরা। সেক্ষেত্রে ক্লাবে থাকা বিদেশি ফুটবলারদের ছেড়ে দিবে বসুন্ধরার জায়ান্টরা। ঘরোয়া লিগের রেকর্ড গড়ে টানা 5 মৌসুম লিগ শিরোপা জিতেছিল বসুন্ধরা কিংস।
তবে সদ্য শেষ হওয়া লিগে ছন্দপতন দেশের ফুটবলের নতুন পাওয়ার হাউসদের। চ্যাম্পিয়ন মোহামেডানের চেয়ে 10 পয়েন্ট পিছিয়ে টেবিলের 3 থেকে লিগ শেষ করেছে ভ্যালোরিতি তার শিষ্যরা। লিগ টাইটেল হারালেও ঘরোয়া অন্য 2 ট্রফি ঘরে তুলেছে কিংস। তারপরও মৌসুমকে সফল বলতে রাজি নন ক্লাব সভাপতি। বসুন্ধরা কিংস যে খেলা উপহার দিয়েছে তাতে অ্যাজ এ ক্লাব প্রেসিডেন্ট হিসেবে আমরা পুরোপুরি সন্তুষ্ট নই। সন্তুষ্ট তো নই, আমরা পুরোপুরি হতাশ বলা যায়। 2023-24 মৌসুমে স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনের অধীনে ঘরোয়া লিগে প্রথমবারের মতো ট্রেবল জেতে কিংস। তবে এই স্প্যানিয়ার্ডের রেখে যাওয়া লেগাসি ধরে রাখতে ব্যর্থ রোমানিয়ান কোচ ভ্যালোরিতিতা। কিংসকে তাদের কাঙ্ক্ষিত সাফল্য এনে না দিতে পারায় চাকরি হারাতে পারেন এই হাই প্রোফাইল কোচ। দুর্ভাগ্যক্রমে হলেও সে দলটাকে আসলে এক সূত্রে গাঁথতে পারেনি, আমাদেরকে প্রত্যাশিত ফলাফল এনে দিতে পারেনি। তো আসলে সব কিছুই কিন্তু ফলাফলের উপরেই সন্তুষ্টতা নির্ভর করে। তো যে সব দিক বিবেচনা করে আমরা এটুকু বলতে পারি যে আসলে আমরা আমাদের কোচের পারফরমেন্সের উপর এবছর সন্তুষ্ট নই। গেল মৌসুমে বসুন্ধরাকে সবচেয়ে ভুগিয়েছে তাদের বিদেশি ফুটবলাররা। তাই আগামী মৌসুমে সেখানে বড়সড় পরিবর্তন আনতে যাচ্ছে ক্লাবটি। অধিকাংশ বিদেশি ফুটবলারকেই ছেড়ে দিবে বসুন্ধরার জায়ান্টরা। সামনের বছর আমাদের আসলে অন্তত বিদেশি নিয়ে এই মুহূর্তে আমরা কোনো পরিকল্পনা করিনি। আমরা ঈদের পরে বসে সিদ্ধান্ত নেব যে আসলে কাদেরকে আমরা দলভুক্ত করব। তবে এটুকু বলা যায় যে বর্তমান টিমে যারা আছেন তাদের অধিকাংশকে আমরা বিদায় করে দেব। আগামী মৌসুমে শিরোপা পুনরুদ্ধারের জন্য শক্তিশালী স্কোয়াড গড়তে চায় কিংস। দলে আসতে পারে বেশ কয়েকজন নতুন বিদেশি ফুটবলার। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আজ পবিত্র হজ, লাখো কণ্ঠে লাভবাহিক ধ্বনিতে মুখর হবে আরাফাত ময়দান। চোখের জলে গুনাহ মাফের ফরিয়াদ জানাবেন হাজিরা। ঐক্য ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়। ঈদ উদযাপনে আপন ঠিকানায় ছুটছে মানুষ। লঞ্চে উপচে পড়া ভিড়, ট্রেনেও যাত্রীর চাপ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজট ভোগান্তি। ক্রেতা বিক্রেতারা হাঁক ডাকে সরগরম কোরবানির পশুর হাট। আজ থেকে পুরোদমে বেচাকেনা শুরুর আশা। এবার চামড়া সংগ্রহ নিয়ে সংশয়ে কুষ্টিয়ার ব্যবসায়ীরা। এ ছিল ভোরের সময়।